এপাশে এরকম বরফ নিয়ে এনজয় হচ্ছে। পৃথিবীর মধ্যে দীর্ঘতম ডাবল লেন টানেল হচ্ছে এই সেলা টানেল। এই বরফের জন্যই তো এখন এখানে আসা। পাহাড়গুলো আরো খারাপ উপরে উঠে গেছে, দেখলে কিরকম যেন বুকটা দূর দূর করছে। গেটওয়ে টু তাওয়াং। আমি ভারতবর্ষের অনেক ওয়াটারফলস দেখেছি, এরকম ওয়াটারফলস আমি দেখিনি। এই হচ্ছে আমাদের রুম। দাঁড়িয়ে আছি 13,700 ফুট উচ্চতায় সেলা টপে, কিন্তু আপনি চান্স নেবেন না। গুড মর্নিং ফ্রম দিরাং। আজকে আমরা দিরাং ছেড়ে বেরিয়ে যাব তাওয়াংয়ের পথে। এখান থেকে প্রায় 150 কিলোমিটার মতো রাস্তা, পাহাড়ি পথ এবং পথে অনেকগুলো দ্রষ্টব্য। 7টায় আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছে, তারপরে এখন লাগেজ গাড়ির উপরে তোলা হচ্ছে। গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে, কিন্তু লাগেজ গাড়ির উপরে তোলার কোনো নিয়ম নেই। কোনো গাড়িতে কিন্তু কোনো রকম উপরে লাগেজ ক্যারিয়ার নেই। সামনে দিরাং শহর, দিরাং নদী বয়ে চলেছে কুলকুল করে। আজকে রোদ উঠেছে, অপূর্ব সুন্দর লাগছে, যাকে বলে দুর্দান্ত। Coming to the hotel Pemaling. Sure, nice to meet you. Thank you so much, sir. It was a really pleasant stay here. Thank you, sir. Okay, see you, bye. Yes, sir. Bye. চলো এবার গাড়িতে উঠি। দুর্গা দুর্গা। দিরাং থেকে আমরা রওনা দিলাম তাওয়াংয়ের দিকে। ঘড়িতে সময় সকাল 8:45। দেখা যাক আপনাদের কটায় পৌঁছাতে পারি তাওয়াংয়ে, কারণ রাস্তায় অনেকগুলো আজকে সাইট সিইং আছে, প্রতিটা গুরুত্বপূর্ণ। যারা ওয়ান নাইট দিরাং থাকেন, ট্যুর প্ল্যানটাকে একটু হেক্টিক হয়ে যায় তাদের জন্য। আমরা দিরাঙে ছিলাম 2 রাত, কালকে দিরাঙের লোকাল সাইট সিইং আমরা করে নিয়েছি। কিন্তু অনেকেই আছেন তারা দিরাঙে মাত্র 1টা রাত থাকেন, তাদের ট্যুরটা কিন্তু খুব হেক্টিক হয়ে যাবে। মানে তারা আজকে যখন দিরাং থেকে তাওয়াং যান, তখন সেই পথে আগে তারা হট স্প্রিং দেখেন, অনেকে হয়তো দিরাং মনাস্ট্রিও আজকে দেখেন। তার ফলে তাওয়াং পৌঁছতে তাদের অনেকটা দেরি হয়ে যায়। আমরা এইগুলো কিন্তু গতকাল দেখে নিয়েছি। হট স্প্রিং আমাদের দেখা হয়ে গেছে, দিরাং মনাস্ট্রি, শান্তি ভ্যালি, মান্ডালা টপ, এগুলো কিন্তু আমরা কালকে দিরাঙে ঘুরে নিয়েছি। এগুলো তাহলে আর দেখানোর কিছু নেই। আজকে আমাদের প্রথম যে গন্তব্য সেটা হচ্ছে বৈশাখী আর্মি ক্যাম্প। এই যে বৈশাখী আর্মি ক্যাম্প, সেটা হচ্ছে ভারতীয় সেনাদের ক্যাম্প ঘিরে একটা দর্শনীয় স্থান। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ছবি তুলে চা খেয়ে সমস্ত ট্যুরিস্ট তাওয়াংয়ের পথে এগিয়ে চলে। এখানকার উচ্চতা 11,246 ফিট। এই যে নীল বোর্ডটা গেল, এই যে হট স্প্রিং, এখানে কালকে আমরা এসেছিলাম, হট স্প্রিং দেখেছিলাম, কিন্তু আজকে আমরা দাঁড়াচ্ছি না। অরুণাচলের যা রাস্তা, বেশিরভাগ রাস্তাই কিন্তু ভালো, কিন্তু এই যে দিরাং থেকে হট ওয়াটার স্প্রিংয়ের এই যে রাস্তাটুকুনি, সেই রাস্তায় কিন্তু কাজ হচ্ছে। এইখানটায় যেহেতু রাস্তা তৈরির কাজ চলছে, রাস্তা কিন্তু কিছু কিছু জায়গায় খারাপ। NH13 দিয়ে আমরা যাচ্ছি বৈশাখী, এখান থেকে 42 কিলোমিটার, সেলা পাস 57, তাওয়াং 134 কিলোমিটার। এখন যে রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলেছে, এটা দেখে আমার তো একটা জায়গার কথা মনে পড়ছে। আপনাদের ঠিক কোন জায়গার কথা মনে পড়ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। মানে আমি বলতে চাইছি, এই জায়গাটার সাথে অন্য কোন জায়গার আপনারা মিল পাচ্ছেন। ধীরে ধীরে আমাদের গাড়ি পাহাড়ের উপরে উঠছে। উচ্চতা যেরকম বাড়ছে, ঠান্ডা সেটা তো অলরেডি ছিলই, সেটাও কিন্তু আস্তে আস্তে আরও বাড়ছে, সেটা বুঝতে পারছি। এবং যে ঝকঝকে নীল আকাশটা ছিল, আস্তে আস্তে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। দেখা যাক উপরে সেলা পাসে গিয়ে আমরা ওয়েদার কেমন পাই। NH13 ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। সেলা পাস এখান থেকে আরও 45 কিলোমিটার, আর তাওয়াং হচ্ছে 123 কিলোমিটার। রাস্তা ভীষণ ভালো। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, এই যে রাস্তা ধরে আজকে আমরা এখন তাওয়াংয়ে যাচ্ছি, তাওয়াং থেকে যখন আমরা ফিরে আসবো বমডিলা, তখন কিন্তু এই রাস্তা ধরেই ফিরবো। দু একটা ছোটো ছোটো গন্তব্য যেটা এখন যাওয়ার সময় আমরা স্কিপ করে যাচ্ছি তাওয়াং তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, সেটা ফেরার সময় আপনাদের দেখিয়ে দেবো। নুনমাদং এই জায়গাটার নামগুলো বেশ কঠিন। এবং এখানে এই যে রাস্তা ধরে আমরা যাচ্ছি, পুরো রাস্তার দুধারেই কিছু দূর অন্তরে দেখতে পাবেন ভারতীয় সৈন্যদের ক্যাম্প। এরকমই একটা ক্যাম্প বৈশাখী ক্যাম্প
সেটাকে ঘিরে তৈরি হয়েছে একটা দর্শনীয় স্থান টুরিস্টদের জন্য। আমরা সেখানে দাঁড়াবো। সঙ্গে চেকপোস্ট আমরা পেরিয়ে এলাম। এটা আর্মিদের ট্রানজিট ক্যাম্প মানে একেবারে ধরুন এই যে সেলা টপে কোনো সেনার পোস্টিং হবে, একেবারে যদি সেলা টপে সেখানে তার পোস্টিং দেওয়া হয় বা বুমলা পাশে পোস্টিং দেওয়া হয়, তাহলে তার পক্ষে সেই আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া অসুবিধে। সেই কারণে ধীরে ধীরে অর্ধেক কিছুটা উচ্চতার আর একটা ক্যাম্পের কিছুদিন রেখে সেই আবহাওয়ার সাথে আগে শরীরকে মানিয়ে নিতে হয়, তারপরে আবার উপরে যে পোস্ট সেখানে তার পোস্টিং হয়। তো এটা হচ্ছে সেঙ্গে ট্রানজিট ক্যাম্প। এখানে এই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সেনারা কিছুদিন থাকেন, তারপরে এর উপরের যে পোস্ট সেখানে তাদেরকে পোস্টিং দেওয়া হয়। আর্মি ক্যাম্পের ছবি তোলা বারণ, তো সেই কারণে এই সেঙ্গে ট্রানজিট ক্যাম্পটা আপনাদের দেখাতে পারলাম না। এই সেঙ্গে থেকে আর মাত্র 12 কিলোমিটার দূরে বৈশাখী ক্যাম্প। ওই যে পাহাড়ের উপরে বরফ আর নিচে থোকা থোকা ফুল ফুটে রয়েছে বরফ পাহাড়ের ঢালে, মানে মনে হচ্ছে যেন বরফ আটকে রয়েছে, কিন্তু নিচের এগুলো তো অনেক নিচে, এগুলো বরফ নয়। না, আমরা যে হাইটে রয়েছি সেই হাইটেই ওই দিকের পাহাড়টায় থোকা সাদা ফুটে রয়েছে। দারুণ দেখতে লাগছে। একদল বাইকার্স, তারাও চলেছে তাওয়াগের পথে। এই দেখুন রাস্তার দুধারে বেগুনি কত ফুল ফুটেছে। এই যে বেগুনি ফুলগুলো ওরা গাড়ি দাঁড় করিয়ে ওনারা এই ফুলের ছবি তুলছেন, সত্যি ভালো লাগছে। এসে গেছি আমাদের আজকে প্রথম গন্তব্য বৈশাখী আর্মি ক্যাম্প। এখন আমরা এসে পৌঁছে গেছি বৈশাখী আর্মি ক্যাম্প। এটা ভারতীয় সেনাদের একটা ক্যাম্প এবং তাকে ঘিরেই তৈরি হয়েছে এক দর্শনীয় স্থান। 1962 ভারত চীন যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছে এই স্থান। এই জায়গার উচ্চতা 11,246 ফুট। দিরাঙে আমরা ছিলাম 5,000 ফুট, এর মধ্যে আমরা কিন্তু আরও 6,000 ফুট উচ্চতায় উঠে এসেছি। এই উপরে একটা ওয়াচ টাওয়ার করা আছে, তার সাথে মোবাইলের টাওয়ারও রয়েছে। সেখান থেকে সামনের বরফ ঢাকা পাহাড়গুলো সুন্দর ছবি পাবে। চলুন ওইখানটায় আমরা উঠি। এই যে ওয়াচ টাওয়ার, সেখান থেকে এই যে বরফ ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখানে ছোট্ট একটা ক্যাফেটেরিয়া রয়েছে, সেখানে চা 10 টাকা, কফি 20 টাকা, ব্রেড পকোড়া, মির্চি পকোড়া, ম্যাগি সমস্ত কিছুই পাবেন, কিন্তু সেলফ সার্ভিস। এবং সবচেয়ে ভালো ব্যাপার, এখানে কিন্তু আপনি জিপে করতে পারবেন। এই যে সামনেটায় এখানটাতেও কিন্তু আর একটা ক্যাফেটেরিয়া আছে। ভেতরে ছবি তোলা নিষেধ, এখানেও কিন্তু একটা ছোট ক্যাফেটেরিয়া আছে। সেলা ওয়ারিয়ার আর উপরে যেটা রয়েছে আই লাভ বৈশাখী, এইখানে উঠতে পারবেন। এই পাশ দিয়ে ওঠার জায়গা করা আছে। এখানটায় রয়েছে ক্যাফেটেরিয়া, এখানটায় টয়লেট, আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা আছে। আর এপাশে এই রাস্তা দিয়ে এইখানে এই যে আই লাভ বৈশাখী এই সাইনেজটার কাছে আমরা পৌঁছে যাব। আমরা এখন এসে পৌঁছে গেছি আই লাভ বৈশাখী। এই যে সাইনেজ একদম ঠিক তার কাছে। ওই নিচে ওই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি। 31শে মার্চ সকাল 10:49 আমরা বৈশাখী ক্যাম্প থেকে এগিয়ে চললাম পরের গন্তব্য সেলা টানেলের দিকে। সেলা টানেল এখান থেকে 13 কিলোমিটার, সেলা পাস 17 কিলোমিটার। এইদিকে টানেল বেঁকে গেল, ডান দিকে চলে গেল সেলা পাসের রাস্তা। সেলা পাস কিন্তু এখন বন্ধ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এই হাওয়াতে এই সামনের যে ঝুড়ো বালিগুলো, সেগুলো কিন্তু উড়ে আমাদের গাড়ির ভেতর ঢুকে যাচ্ছে, মানে সেই চোখে মুখে ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা। জানলাটা বন্ধ করতে হলো। আমরা ধীরে ধীরে উঠছি সেলা টপের দিকে। যদিও এখন এই সেলা টপে আর উঠতে হয় না, সেলা পাস দিয়ে যদি আমরা যাই তাহলে সেলা টপ হয়ে যাব। কিন্তু এখন তৈরি হয়ে গেছে টানেল, সেলা টানেল। আগে এই নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বরফের কারণে এই সেলা পাস বন্ধ থাকত, যাতায়াতের খুব অসুবিধা হতো। সেই অসুবিধা দূর করার জন্যই তৈরি হয়েছিল এই সেলা টানেল।
ভারতীয় সেনার প্রচুর গাড়ি এই রাস্তায় চলে। মূলত এই পুরো জায়গাগুলি ভারতীয় সেনার অধীনে। শুধু এই সমস্ত জায়গা নয়, অরুণাচলের বেশিরভাগ জায়গা, কারণ কাছেই রয়েছে চীন সীমান্ত। এই অরুণাচলই হয়ে গেছে ভয়ঙ্কর চীন ভারতের যুদ্ধ, 1961 যুদ্ধ, 1962 যুদ্ধ। এই যে আমরা এখন প্রবেশ করতে চলেছি সেলা টানেল। সেলা টানেল দুটো, একটা ছোট দৈর্ঘ্যের টানেল আর একটা লম্বা টানেল। 475 মিটার লম্বা এই টানেলটা, এটা হচ্ছে ছোট টানেল। এরপরে আরও একটা টানেল আছে, সেটার দৈর্ঘ্য 1790 মিটার। এই যে 1790 মিটারের লম্বা যে টানেলটা, সেটা কিন্তু আবার 2 লেনের টানেল। এবং এই 13,700 ফুট উচ্চতায় পৃথিবীতে আর কোথাও এত লম্বা 2 লেনের টানেল নেই। সেলার দ্বিতীয় যে টানেলটা, সেটা হচ্ছে 13,700 ফুট উচ্চতায় পৃথিবীর দীর্ঘতম 2 লেনের টানেল। এই হচ্ছে সেলা টানেলের কন্ট্রোল বিল্ডিং। আজ 31শে মার্চ 2025। আজ থেকে প্রায় 1 বছর আগে 9ই মার্চ 2024 ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এই সেলা টানেলে। অরুণাচলে যতগুলো টানেল আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সেলা টানেল। আগে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বরফের জন্য এদিকে এই কামেং থেকে ওপাশের হচ্ছে তাওয়াং পর্যন্ত রাস্তাপথ বন্ধ থাকতো, কানেক্টিভিটি বন্ধ হয়ে যেত। সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য বর্ডার রোড অর্গানাইজেশন তৈরি করেছে এই টানেল। এই টানেলটার দৈর্ঘ্য হচ্ছে 1790 মিটার। এই 13,700 ফুট উচ্চতায় পৃথিবীর মধ্যে দীর্ঘতম ডাবল লেন টানেল হচ্ছে এই সেলা টানেল। এই যে এখন আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট। এখনও পর্যন্ত অরুণাচলের যতটুকু জায়গা আমরা পা দিয়েছি সবটাই কিন্তু এই দিরাং থেকে শুরু করে ভালুকপং সমস্তই কিন্তু ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে। আর এই টানেল, এই সেলা টানেল পেরিয়ে আমরা যখন ওপারে যাব, আমরা পৌঁছে যাব তাওয়াং ডিস্ট্রিক্টে। 1962-র 17ই নভেম্বর ভারতীয় সেনার উপর অতর্কিত আক্রমণ করেছিল চীন সেনা। সেই সময় পুরো চীন সেনাকে আটকে রেখেছিল 3 দিন ধরে মাত্র 3 জন বীর ভারতীয় সেনা। তাদের সেই কাজ সফল হতে পারতো না যদি না 2 জন মানপা ভারতীয় তরুণী তাদের সাহায্য করত। চীনা সেনার অবস্থান তারা প্রতি মুহূর্তে আপডেট দিত এই 3 জনকে। যদিও পরে চীনা সেনার হাতে ধরা পড়ে যায় এই 2 ভারতীয় তরুণী। তাদের একজনের নাম সেলা আর একজনের নাম নুরাং। সেলাকে ভারতীয় সেনার চর সন্দেহ করে চীনা সেনারা খুন করে এবং নুরাকে তারা বন্দি করে। সেই সেলার নামেই তৈরি হয়েছে এই সেলা পাস। এই টানেলে প্রবেশ করার পরেই দেখবেন দুদিকে অনেক গ্রাফিটি এবং দেয়ালে অনেক ছবি আঁকা রয়েছে। এই ছবিগুলো মূলত অরুণাচল প্রদেশের মনপা উপজাতির জীবনযাত্রার ছবি। এই দেখুন, কিছুক্ষণ অন্তর অন্তর এমার্জেন্সি এক্সিট সেটা করা আছে। আপনি যদি এখানে বিপদে পড়েন তাহলে সেই ফোনের ডিপি এখানে রাখা আছে, SOS ফোন যদি আপনি করতে চান। এবং এই টানেলে কতটা পথ আপনি পেরিয়ে এলেন সেটাও কিন্তু নির্দেশ করে দেওয়া আছে। সেলা টানেলের ওই প্রান্ত আমরা এসে পৌঁছে গেছি। আমরা এখন ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট থেকে পা রাখলাম তাওয়াং ডিস্ট্রিক্টে। এইখানে কিন্তু বায়ো টয়লেট করে দেওয়া রয়েছে। ওখানে একটা সাইনেজ দেখতে পাচ্ছি, আই লাভ তাওয়াং। আর দেখতে পাচ্ছি বরফ, সাদা বরফ, বরফ বরফ আর বরফ। এই বরফের জন্যই তো এখন এখানে আসা। সেলা পাসে মার্চ মাসের 31 তারিখে আসবো, বরফ পাবো না সে তো হয় না। বরফ! চলুন, এখানে এখনও কিছু বরফ পড়ে রয়েছে, আমরা উপরটায় যাই। ওফ, এই যা যা যা, বরফের মধ্যে পা তো আটকে যাচ্ছে, ডুবে যাচ্ছে পা। অন টপ অফ দ্য স্নো দাঁড়িয়ে আছি 13,700 ফুট উচ্চতার সেলা টপে। ঠিক সেলা টপ এটা নয়, এই উপরটা হচ্ছে সেলা টপ। আমরা সেলা টানেলের তাওয়াং এন্ডে দাঁড়িয়ে আছি। ওই দিকটা আপনাদের দেখালাম
তাওয়াংয়ের এপাশেও ভগবান বুদ্ধের একটা স্ট্যাচু করা আছে, এখানে আপনারা সেলফি নিতে পারেন। কিন্তু আমরা আর সময় নষ্ট করব না, আমরা এগিয়ে যাব তাওয়াংয়ের দিকে। আগে যে রাস্তাটা ছিল সেই রাস্তা ছিল ওই উপর দিয়ে গিয়ে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন বরফ ঢাকা, ওই পাহাড় টপকে ওপাশে তখন তাওয়াং যেতে হতো। বুঝতেই পারছেন বরফের সময় এই রাস্তা বন্ধ হয়ে যেত। এখন আমরা এই দিক দিয়ে এই যে রাস্তা তৈরি হয়েছে এই রাস্তা দিয়ে এপাশ দিয়ে সোজা চলে যাব তাওয়াং, গেটওয়ে টু তাওয়াং। এই হচ্ছে সেলা লেক। রাস্তার দুধারে এরকম বরফ পড়ে রয়েছে। আজকে মার্চ মাসের 31 তারিখ 2025, আর আমরা এখন এসে দাঁড়িয়েছি সেলা লেকের সামনে। কি রং, কি রং! আমরা এখন এসে দাঁড়িয়েছি সেলা লেকের সামনে, কিন্তু আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। আমরা একটুখানি দাঁড়ালাম উল্টো দিকে, ওই যে নীল নীল ছাউনিগুলো দেখছেন ওইখানে গাড়িগুলো দাঁড়ায়। ওইখান দিয়ে না সেলা লেক পর্যন্ত আপনি নেমে আসতে পারবেন। এখান দিয়ে নামার জায়গাটা অসুবিধে। চলুন ওই দিকটায় আমরা দাঁড়াবো, ওই দিক দিয়ে আমরা লেকের কাছে পৌঁছাবো। নিচে দেখা যাচ্ছে সেলা লেক, আর আমরা এখন এসে দাঁড়িয়েছি সেলা পাসে। উচ্চতা 13,700 ফুট। সেলা লেকের এই যে সেলা পাস, সেটা কিন্তু একটা জিওগ্রাফিক্যাল হেরিটেজ সাইট। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত সেলা লেক কী অবস্থায় থাকে সেটা এখানে লেখা রয়েছে। সিঁড়িগুলো 3 ইঞ্চির, কিন্তু এবড়ো খেবড়ো, একটু তো পায়ের দিকে তাকিয়ে যাবেন। এইখানে এই গোপাল বলছে আগের সপ্তাহে গোপাল এসেছিল এরকম টিম নিয়ে, তখন এখানটা পুরো বরফ হয়েছিল 7 দিন আগে। এখন লেকের যেখানে মাটি সেখানটা বরফ আছে, লেকের জলটা কিন্তু বরফ গলে গেছে। এখানে যদি হাওয়া না চলে তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হয়, কিন্তু যখন হাওয়া চলছে উফ কাঁপিয়ে দিচ্ছে একদম, মানে হাত পাত পুরো কেটে নামিয়ে দিচ্ছে। বরফের ছুরি চলছে এরকম মনে হচ্ছে যেন। নিচে এখানে প্রচুর বরফ রয়েছে। ছোট্ট একটা বেইলি ব্রিজ। বরফের ওপর জুতো একটু একটু স্লিপ করবে, একটু একটু ভেতরে পা ঢুকেও যাবে। ঢুকুক, কিচ্ছু হবে না। এই বরফে বাচ্চাগুলো কিরম এনজয় করছে দেখুন। এখানে একটু নাচ হয়ে যাক। এখানে জান্নাত পেয়ে গেছি, এই বরফ যেন আমার ওফ, বরফ নিয়ে এনজয় হচ্ছে। ও হাওয়াই চটি পড়ে বরফের উপরে জিও বাঙালি। জান্নাত যদি হয় সেটা এখানে, কাশ্মীরেও জান্নাত, কিন্তু এটাও কোনো অংশে কম নয়। অপূর্ব। আজকে মার্চ মাসের 31 তারিখ, সেলা পাসে বরফ বরফ আর বরফ। এই বরফের জন্যই তো আসা, কাশ্মীর নয়, লো বাজেট কাশ্মীর এই অরুণাচল প্রদেশে। আপনারা আসুন মার্চ এপ্রিলে, এখানে প্রচুর 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 বরফ, মন ভরে যাবে। এপাশে এরকম বরফ আর এপাশে এরকম নীল জলের সেলা লেক। এখানে এরকম পথ করা আছে, একেবারে লেকের জল পর্যন্ত আপনি চলে যেতে পারবেন। অরুণাচল থেকে আপনাদের জন্য পাঠালাম এক তাল বরফ। 1 2 3। প্রচুর ভারী, পুরো পাথরের মতো হয়ে গেছে। কেমন করছেন? খুব ভালো লেগেছে। কাশ্মীর তো আগে নিশ্চয়ই গেছেন, অরুণাচল কেমন লাগছে? অরুণাচলের বিউটিটা হচ্ছে খুব ক্লোজ টু নেচার, এবং এই বিউটিটা সত্যিকারের এত কাম কোয়াইট, যেটা এই ওয়াইল্ড বিউটি বলা যায়। সব জায়গাতেই দেখা হয় আমাদের পরিবারের সদস্যদের সাথে। চলুন এবার ফেরার পথ। ওই উপর থেকে এখানে আমরা নেমে এসেছি। সিঁড়িগুলো কিন্তু জাস্ট 3 ইঞ্চি সিঁড়ি, সকলে নামতে পারবেন। একটু সময় থাকলে সকলে নামতে পারবেন, তাড়াহুড়ো করবেন না। সেলা টানেল থেকে বেরিয়ে আমরা বাঁদিকে গেছিলাম সেলা লেক আর সেলা পাস দেখানোর জন্য। এখন কিন্তু ওই সেলা টানেল থেকে ডান দিকের রাস্তা আমরা ধরবো তাওয়াং যাওয়ার জন্য। আগে যখন এই টানেল ছিল না তখন এই সেলা লেক সেলা পাস হয়েই যেতে হতো তাওয়াং, ওই দিক দিয়ে যেতে হতো। মানে এখন আমরা যে বাঁদিকে রাস্তা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে নয়।
তাওয়াং এখান থেকে আর 70 কিলোমিটার, আর জসবন্তগড় 14 কিলোমিটার, জং ফলস 32 কিলোমিটার। ঘড়িতে সময় 1:05, আমরা লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়ালাম। সামনে এই যে ফলস একটা দেখা যাচ্ছে, ছোট্ট ফলস, কিন্তু অনেকগুলো ধারাতে এটা নামছে। বর্ষাকালে এটার যে কী অসম্ভব সুন্দর রূপ কে জানে। এখানে রাস্তার উপরে একটা ব্রিজ তৈরি হচ্ছে, এই রাস্তাটা অনেক জায়গায় কাজ হচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়েছি কারণ আমাদের এখানে লাঞ্চ ব্রেক হবে। হোটেল নুরানাং, সেলা আর নুরা এই দুটো নাম কিন্তু এখানে একসাথে উচ্চারণ হয়, কারণ অরুণাচলের মনপা প্রজাতির ভারতীয় তরুণী সেদিনের সেই চীনা শত্রু সেনাকে রুখে দিতে সাহায্য করেছিল। এখানে একটা টিম অলরেডি খাচ্ছে, এনাদের টিম এখন খাচ্ছেন, এনাদের হয়ে গেলে লাঞ্চ হয়ে গেলে তারপরে আমরা লাঞ্চ করব। ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, এঁচোড়টা চলে গেছে, মানে এঁচোড় চিংড়ি সেটা চলে গেছে, আর এটা হচ্ছে পমফ্রেট, তার সাথে আছে চাটনি আর এই ব্যাট পাঁপড়। এখানে যেখানে বসে আমরা খাচ্ছি, জায়গাটা যে খুব হাইফাই সেটা কিছু নয়, কিন্তু এখানে এই তাওয়াংয়ে খাওয়ার জায়গাগুলো কিন্তু এরকমই। এর পরের দুদিন আমরা যে লাঞ্চ করব তাওয়াং, এখানে আমরা থাকবো। আমরা তো তাওয়াংয়ে 3 দিন থাকবো, তার মধ্যে আজকের লাঞ্চটা হয়ে গেল। এছাড়া যে 2 দিন লাঞ্চ আমরা করব সেটা কিন্তু তাওয়াংয়ের হোটেলে। আমরা বসে গেছি পঞ্চপাণ্ডব একসাথে, ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা এখন পর্যন্ত এসেছে, কিন্তু এরপর যা যা আসবে সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি, পমফ্রেট, চাটনি, তারপরে ব্যাট পাঁপড়। জল লাগবে না, ব্যাস ব্যাস এসে গেছে পমফ্রেট। তাওয়াংয়ে যাওয়ার আগে শিব মন্দির ফলসের পাশে বসে পমফ্রেট মাছ খাচ্ছে। এটা কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসই পারে। বেড়াতে গিয়ে খাওয়াটা বড় কথা নয়, অনেকে লোকাল ডিশ মানে স্থানীয়রা যে খাওয়া খান সেটাই পছন্দ করেন, আমিও সেটাই করি। কিন্তু যারা বেড়াতে গিয়ে ঘরের খাবার খেতে চান তাদের জন্য কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের জুড়ি নেই। ওয়ে সাইড অ্যামেনিটিস কাম ক্যাফেটেরিয়া তাওয়াং ডিস্ট্রিক্টের ভেতরে উদ্বোধন করেছিলেন প্রেমা খান্ডু 26শে মার্চ 2015, মানে আজ থেকে প্রায় 10 বছর আগে। আজকে 31শে মার্চ 2025। এর পাশেই রয়েছে একটা ছোট্ট শিব মন্দির, আর সেই শিব মন্দিরের নামেই এইখানের এই যে ফলসটা খুব সুন্দর, অনেকগুলো ধারাতে এসে ফলসের জলটা পড়ছে, দারুণ লাগছে। আমরা তাওয়াংয়ে 3 নাইট থাকবো, তার মধ্যে আজকের রাত একটা তো হয়েই গেল, আর একটা নাইট কালকে আমরা থাকবো, লোকাল সাইট সিং করে এসে তাওয়াংয়ে ওই হোটেলে থাকবো। পরের রাতটা আমরা বমডিলা দেখে এসে আবার তাওয়াংয়ের ওই হোটেলে থাকবো। কিন্তু আমার অ্যাডভাইস হলো এই তাওয়াংয়ের লোকাল সাইট সিং আর বমডিলা, এটা হচ্ছে যেদিন ওয়েদারটা ভালো পাবেন সেদিনই করে নেবেন। বমডিলা যেতে হলে কিন্তু আপনার আইএলপিটা লাগবে, একদম প্রতিটা আইএলপি খুঁটিয়ে দেখা হবে, প্রতিজনের আধার কার্ড বা যে ডকুমেন্ট দিয়ে আইএলপি করেছেন সেই ডকুমেন্ট এবং আইএলপি যেন এর সাথে থাকে, অবশ্যই সাথে থাকে। মানে আইএলপি তো আপনার আছেই, তাই আপনি অরুণাচলে ঢুকেছেন এই পর্যন্ত, কিন্তু যে ডকুমেন্টগুলো সেগুলো ভালুকপং চেকপোস্টে কিন্তু চেক হয়নি। এই বমডিলাতে কিন্তু ইন্ডিভিজুয়ালি চেক হওয়ার হাই চান্স, 90% চান্স, তবুও 10% চান্স থেকে যায়, নাও হতে পারে, কিন্তু আপনি চান্স নেবেন না। অরিজিনাল আধার কার্ড বা অরিজিনাল যে আই কার্ড দিয়ে আপনার আইএলপিটা বার করেছেন সেই আই কার্ড কিন্তু সাথে রাখবেন। এখানে আমাদের সেই কাজটাই চলছে। প্রচুর ঠান্ডা, মাথাটা কনকন করছে, টুপি পরতে হবে। পাহাড়গুলো খারাপ উপরে উঠে গেছে, দেখলে কীরকম যেন বুকটা দূর করছে, ভয় লাগে, সমীও জাগে। খাবার গরম করার জন্য একটা গ্যাস কিন্তু আমাদের সাথে নিয়ে আসতে হয়েছে। খাওয়া দাওয়ার পরে সবারই হাতে চলে এসেছে একটা করে অ্যালপেনলিবে, দারুণ সার্ভিস। এই জায়গাটা থেকে আমার ঠিক মনে হচ্ছে পেহেলগাঁও। জয়নাথ ব্রিজ আমরা এখন পেরিয়ে যাচ্ছি। Blazing Sword Division, जसबंतगढ़ वॉर मेमोरियल, ऑल्टीट्यूड 10,960 फीट। इनडोमिटेबल सेला वॉरियर्स, जसबंतगढ़ वॉर मेमोरियल। ভারতীয় সেনার বীরত্বের অমর কাহিনী লেখা রয়েছে এই জসবন্তগড়ে।
1962 সালে ইন্দো চীন যুদ্ধে ভারতীয় সেনা যশবন্ত সিং রাওয়াত একা 3 দিন ধরে চীনা সেনার সাথে লড়াই করেছিলেন, তারপর শহীদ হয়েছিলেন। নিজের জীবন বাঁচাতে না পারলেও শত্রু দেশ চীনের কবল থেকে বাঁচিয়েছিলেন ভারতকে, আর তারই স্মরণে আজ এই জায়গার নাম হয়েছে যশবন্তগড়। 17 নভেম্বর 1962 এক দুপুর ভারতীয় সেনার গাড়োয়াল রাইফেলসের জওয়ানরা নোরানাং ব্রিজের কাছে পাহারারত ছিলেন। আচমকা চীনা সৈনিকেরা পেছন থেকে তাদের আক্রমণ করে। রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত, ত্রিলক সিং নেগি এবং গোপাল গোস্বামী এই 3 জন মিলে সেই আক্রমণকে প্রতিহত করেন। ত্রিলক সিং নেগি তার স্ট্রেন গান থেকে পজিশন চেঞ্জ করতে করতে বিভিন্ন পজিশন থেকে ওই চীনা বাহিনীর উপরে গুলি চালাতে থাকে। চীনা বাহিনীরা কনফিউজড হয়ে যায়, বুঝতেই পারে না কতজন সৈন্য আছে, এবং বাকি 2 জন শত্রুদের দিকে হ্যান্ড গ্রেনেড ছুটতে থাকে। বেশ কিছু চীনা সেনা মারা যায়। প্রায় বেশিরভাগ শত্রুকে নিকেশ করে যখন ওনারা 3 জন ফিরে আসছেন, তখন যশবন্ত সিংকে পেছন থেকে গুলি করে শত্রু সেনা। গুলি লাগে যশবন্ত সিংয়ের মাথায়, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওনার বাকি 2 সহযোগী যোদ্ধা আহত হলেও সেনা ছাউনিতে ফিরে আসতে সফল হন। বীর সৈনিক যশবন্ত সিং রাওয়াতের আত্মবলিদানের জন্য মরণোত্তর মহাবীর চক্র সম্মানে তাকে ভূষিত করা হয়। সেই যুদ্ধে শহীদদের ছবি, পোশাক ইত্যাদি নিয়ে একটা মিউজিয়াম এখানে আছে, যার নাম যশবন্তগড় স্মৃতিস্থল। কোনো প্রবেশ মূল্য লাগে না। আর সেই সব বাংকারগুলো আছে যেখান থেকে যুদ্ধ করতেন জওয়ানরা। 1962 সেই যুদ্ধে যে সকল চীনা সেনারা মারা গিয়েছিলেন, চীন দেশ তাদের দেহগুলোকে ফিরিয়ে পর্যন্ত নিয়ে যায়নি। সেই চীনা সেনাদের দেহগুলোকেও পূর্ণ মর্যাদায় সৎকার করে ভারতীয় সেনা। ভারতীয় সেনারাই সেই দেহগুলো ওখানেই একটা জায়গায় একসাথে সবকটা দেহ সমাধিস্থ করেন। সেই স্থান ভারতীয় সেনাবাহিনীর ঔদার্যের সাক্ষী বহন করে চলেছে। ঠিক যেরকম বাবা হরভজন সিং তাকে পুজো করা হয়, এখানে কিন্তু এই যশবন্ত সিংকেও সেরকমভাবেই পুজো করা হয়। এখান থেকে 100 মিটার দূরে সেই জায়গা যেখানে রাইফেলম্যান যশবন্ত সিংকে চীনা শত্রুরা গুলি করে মেরেছিল। 1962 যুদ্ধের এই যে বাংকার নাম্বার 3 এখানে এখনও সেরকমভাবে রক্ষিত রয়েছে। এই যে পাহাড়গুলো এপাশে দেখতে পাচ্ছেন, এখান থেকে 70-80 কিলোমিটার গেলেই তিব্বত। ওই চড়াই বেয়ে উঠে এসেছিল চীনা সেনারা। সেদিন ছিল 1962 সালের 17 নভেম্বর। এই হচ্ছে যশবন্তগড়ের সেই স্মৃতিস্থল। চীনা সেনারা কাপুরুষের মতো পেছন থেকে গুলি করে মেরেছিল, তার গুলি তার মাথায় লেগেছিল, তিনি মারা যান। মৃত্যুর সময় যে গাছটার গোড়ায় তিনি পড়েছিলেন, সেই গাছটা কিন্তু আজও এখানে রাখা রয়েছে। 2016 সালে এই স্মৃতিস্থল তৈরি হয়েছিল যশবন্ত সিং রাওয়াতের স্মৃতির উদ্দেশ্যে। যশবন্ত সিং রাওয়াত, তার ব্যবহৃত টুপি, ব্যাগ, সমস্ত কিছু এখন এখানে রাখা আছে। যশবন্ত সিং রাওয়াত, যশবন্ত সিং রাওয়াতের নেম প্লেট, আই কার্ডের জন্য যে চেন, র্যাঙ্ক কনফার্ম, তার ক্যাপ, তার বালাক্লাভা, সমস্ত কিছু আজও এখানে রক্ষিত আছে। আর যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে পেছন থেকে যখন তাকে গুলি করা হয়েছিল, যে গাছটাকে জড়িয়ে ধরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই গাছটাকে আজও এখানে এরকমভাবে রক্ষা করা হয়েছে। যোগাযোগ রক্ষা করার জন্য যে টেলিফোন, সেই সময়কার টেলিফোন, সেদিনকার সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই ঘণ্টাটা যেন অবশ্যই একবার বাজাবেন, সেটাই লেখা রয়েছে এই ঘণ্টাটার গায়ে। এই যে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহার করা বাংকার, সেই সমস্ত বাংকার এখানে রাখা রয়েছে। এই হচ্ছে সেই বাংকার। আর এই হচ্ছে সেই গ্রেভিয়ার্ড। এখানেই একসাথে 300 চীনা সেনাকে সমাধিস্থ করা হয়েছিল। ইউ আর হিয়ার। আর চাইনিজ গ্রেভিয়ার্ড এখান থেকে 10 মিটার দূরে, ওই যে ওটা হচ্ছে চাইনিজ গ্রেভিয়ার্ড। আর এখানে কোথায় কি আছে তার পুরো ম্যাপ এখানে আপনি পেয়ে যাবেন। এটার একটা ছবি তুলে নেবেন, তাহলে আপনার এই জায়গাটা ঘুরে দেখতে সুবিধা হবে। তোমার নাম বলো। আমার নাম শানু। শানু, আচ্ছা। আমাদের বৃহত্তর পরিবার, তার সদস্য শানু। শানুর টাইটেল কিন্তু ভট্টাচার্য, আমিও ভট্টাচার্য। আলাপ হলো এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। এখানে রয়েছে একটা ক্যাফেটেরিয়া, চা কফি এসব পাওয়া যায়। কখনো কখনো আর্মির লোকেরা ফ্রিতেও চা কফি খাওয়ান। এই যে এখানে এই মুহূর্তে ফ্রিতে জল এবং চা পাওয়া যাচ্ছে। অনেকেই সেই ফ্রি চা এবং জল সেটা খাচ্ছেন। চলুন।
ওয়েলকাম টু তাওয়াং। তাওয়াং পুলিশ আপনাকে স্বাগত জানাচ্ছে। জং শহর ছাড়িয়ে আমরা 2 কিলোমিটার মতো এগিয়ে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব জং ফলস, অরুণাচলের সব থেকে সুন্দর ওয়াটারফলস। আচ্ছা, এখানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এবং জনপ্রতি 40 টাকা করে কিন্তু এখানে হচ্ছে এন্ট্রি ফি। আরে বাস, এটা কি দেখছি! ওরে বাপরে বাপ! উফ! আমি ভারতবর্ষের অনেক ওয়াটারফলস দেখেছি, এরকম ওয়াটারফলস আমি দেখিনি। আথিরাপল্লিও আমি দেখে এসেছি। উফ! গাড়ি আমাদের নামিয়ে দিল, আমাদের যেহেতু টেম্পো ট্রাভেলার গাড়ি, ঘোরাবার জায়গা নেই, একটু উপরে আমাদের নামিয়েছে। সেখান থেকে কিন্তু হেঁটে হেঁটে আমরা যাব ফলসটার নিচে পর্যন্ত। 1.25 কিলোমিটার নিচে নামতে হবে, নামার সময় অসুবিধা নেই, কিন্তু এই 1.25 কিলোমিটার উপরে উঠতেও হবে। খুব যে চড়াই রাস্তা সেরকম কিন্তু নয়। আপনারা যদি ছোট গাড়িতে আসেন তাহলে ছোট গাড়ি কিন্তু এই পর্যন্ত চলে আসবে। এই যে জায়গাটা, এই জায়গাটা জং শহর থেকে 2 কিলোমিটার দূরে, সেই জন্য এই ওয়াটারফলসটার নাম জং ওয়াটারফলস। কিন্তু এটার আরেকটা নাম আছে। এই ওয়াটারফলসটা উপর থেকে মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি মেয়ে লাফিয়ে লাফিয়ে নিচে নামছে। হ্যাঁ, একটা পাহাড়ি মেয়ের সাথেই এই ঝর্ণার সম্পর্ক আছে। সেলা এবং নুরা, 2 মনপা উপজাতির তরুণী, যারা যশবন্ত সিং রাওয়াত এবং তার যে 2 সঙ্গীকে সাহায্য করেছিল, চীনা সেনাদের বিভিন্ন খবর এনে দিয়েছিল, এবং সেই অপরাধে চীনা সেনারা ওই 2 মেয়েগুলোর মধ্যে সেলাকে খুন করে এবং নুরাকে বন্দি করে। সেই নুরার আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য এই জং ওয়াটারফলসের আরেক নাম রাখা হয়েছে নুরানাং ফলস। বেশ 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 কিছু সিঁড়ি ভেঙে কিন্তু নিচে নামতে হবে, মানে এগুলো আবার উঠতেও হবে। ওরে বাস, ওইখান থেকে জলটা যে লাফিয়ে লাফিয়ে পড়ছে, কি ভয়ঙ্কর লাগছে। আথিরাপল্লিও মনে হচ্ছে এর কাছে হার মেনে যাবে। ওই উপর থেকে জলের ধারা এসে পড়ছে, সেটা পাথরে বাড়ি খেতে খেতে নিচে নামছে, আর সেখান থেকে জলীয় বাষ্প এদিকে ছড়িয়ে পড়ছে। মানে যদি সকালের দিকে আসেন, সূর্যের আলো থাকলে এখানে আপনারা রামধনু দেখতে পাবেন, কিন্তু এই মুহূর্তে সেটা সূর্যের আলো নেই, সূর্য এখন মেঘের আড়ালে। মাঝে মাঝে মনে হচ্ছে যেন জলের তোড় বেড়ে যাচ্ছে, জলটা পড়ছে, পড়ে পুরো জায়গাটা মেঘাচ্ছন্ন করে দিয়েছে। জল থেকে যে বাষ্প বেরোচ্ছে, একবার ওই উপরের ধাপটা, সেখানে জলটা আছাড় খাচ্ছে, তারপর আবার এই নিচে এসে আছাড় খাচ্ছে। এইখানে এই যে নদী বয়ে যাচ্ছে, আর এই ঝর্ণার জল, এই ওয়াটারফলসের জল এসে মিশছে নদীতে, নদীর জল যেন আরও বেড়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি ওই ফলসের যতটা কাছে যাওয়া যায়, কারণ পুরো ভিজে যাচ্ছে। এই জ্যাকেট ফ্যাকেট যদি ভিজে যায় মুশকিল আছে। তাওয়াংয়ে যাব, এই প্রবল ঠান্ডায় ভেজা জ্যাকেট পরে থাকা যাবে না, আর একটাই জ্যাকেট নিয়ে এসেছি। যত কাছে এগোচ্ছি তত জলের দাপট বেড়ে যাচ্ছে, আর দাঁড়ানো যাচ্ছে না এখানে। চশমা পুরো ঘোলা হয়ে যাচ্ছে, ক্যামেরার লেন্স সেটাও ঘোলা। শোনো, এই অরুণাচলে আর কোথাও যাও বা না যাও, এই নুরানাং ফলস, মানে এই যে জং ফলস, সেটাতে কিন্তু অবশ্যই আসবে। সিঁড়ি ভাঙতে হবে বলে না বাবা, দরকার নেই, সেটা যেন করবেন না। এই ফলসটা এতটাই সুন্দর, কোয়েলা সিনেমার অনেক দৃশ্যের শুটিং এই ফলসেই হয়েছিল। শুধু এই ফলস নয়, অরুণাচলের অনেক অংশ জুড়ে এই কোয়েলা সিনেমার শুটিং কিন্তু হয়েছিল। এবং আমরা কালকে সাইট সিইংয়ে হোক বা যদি সাইট সিইং পরশু করি, এরকম একটা লেকে আপনাদের নিয়ে যাব, যে লেকটা ওই কোয়েলা সিনেমার জন্যই আজকে ফেমাস হয়ে গেছে, বা বলতে পারেন তার নামটাই পাল্টে গেছে। ভিজে যাচ্ছি, কিন্তু তাও এখান থেকে ফিরে যেতে ইচ্ছা করছে না। আমি ধোঁয়াধার ফলস দেখেছি, উপর থেকে আছড়ে পড়ছে, জলটা ধোঁয়ার মতো ছড়িয়ে যাচ্ছে, তাই তার নাম ধোঁয়াধার ফলস। কিন্তু এই ফলসের নামই হওয়া উচিত ছিল আসল ধোঁয়াধার ফলস। এখন মেঘ রয়েছে, কিন্তু সূর্যের আলো যখন আছে সেই সময় যদি আপনারা আসেন, রামধনু দেখতে পাবেন এই ফলসের জলে। এই দেখুন, এই ফলসের জল
মাটিতে আছাড় খেয়ে এমন ধোঁয়ার মতো বেরোচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে মেঘ উড়ে যাচ্ছে। এইদিকে হচ্ছে যদি টয়লেট যেতে যান, এ পাশে টয়লেট আছে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, এটা তার জল, আর ওটা নুরানাং ফলস। ওই দেখুন কি বিশাল ইয়াক ঘাস খাচ্ছে। ওইখানে আরেকটা রয়েছে ওই উপরটায়। শেষবারের মতো একবার দেখে নিলাম নুরানাং ফলসকে। আমাদের টেম্পো ট্রাভেলার এখানটা দাঁড়িয়ে আছে। নুরানাং ওয়াটারফলস বা জগ ওয়াটারফলস দেখে এখন আমরা আবার এগিয়ে চলেছি তাওয়াগের দিকে। তাওয়াগ এখান থেকে আরও প্রায় 40 কিলোমিটার মতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। 5:41, মানে 6টা 7টা, ওই 7:15 7:30টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। আমাদের হোটেল তাওয়াং হাইটস। অরুণাচলে অরুণ অস্ত গেছে, আমাদের গাড়ির হেডলাইট চলে গেছে, রাস্তাঘাট আর কিছু দেখা যাচ্ছে না। একেবারে আপনাদের সাথে কথা হবে তাওয়াংয়ে আমাদের হোটেল তাওয়াং হাইটসে পৌঁছানোর পর। হোটেল কিমনাক্স, এই হচ্ছে হোটেল পেমালিং। আমরা দিরাঙে ছিলাম হোটেল পেমালিংয়ে, এটা তাওয়াং হোস্টেল। বড় বড় হোটেল, একটার পর একটা হোটেল। এই হচ্ছে হোটেল তাওয়াং হাইটস। তাওয়াগে আমরা এসে পৌঁছলাম, আমাদের হোটেল তাওয়াং হাইটস। এই হচ্ছে আমাদের হোটেল তাওয়াং হাইটস। এই হচ্ছে রিসেপশন। লটারির পরে আমাদের চাবি 206 তাওয়াং হাইটস। এই যে তাওয়াং হাইটসে একদম উপরের ফ্লোরটা হচ্ছে 4th ফ্লোর, তার নিচেটা 3rd ফ্লোর, তার নিচেরটা 2nd ফ্লোর, এরকমভাবে। এটা 201 পরে দেখবো। আগে এইখানটা দেখি, মার্কেট। ওই যে নিচে রান্না বান্না হচ্ছে। এই হচ্ছে আমাদের রুম 206। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বসার জন্য ছোট্ট সোফা আছে। এই হচ্ছে ডাবল বেড, কিন্তু আগে যে হোটেলগুলো ছিল সেখানে বেডটা একটু বড় ছিল। এটা 5x7 খাট, ওইগুলো 7x7 খাট ছিল। এখানে হচ্ছে টিভি, যেটা আমাদের কোনো কাজে লাগে না। এখানে লাগেজ রাখার জন্য 3টে খাপ আছে, এইটা কিন্তু বেশ ভালো। আয়নাটা বেশ সুন্দর, আর ঠান্ডার দেশ, তাই আছে রুম হিটার। এবং ওনারা বললেন এগুলো হচ্ছে জার্মানির হিটার, মানে খুব সাবধানে ইউজ করবেন, মানে জাস্ট সুইচ অন হবে ব্যাস, আর কিচ্ছু না করতে, যা করার ওরা করবে বলে। এইগুলোর পার্টস এখন পাওয়া যায় না, আর এর স্পেয়ার হিটার ওনার কাছে নেই। যাই হোক, আমার তো মনে হচ্ছে হিটার লাগবে না, অত ঠান্ডা নেই। বাথরুমটা দারুণ, আমার খুব ভালো লেগেছে। গিজার আছে, কিন্তু ওনারা বলে দিয়েছেন এখানে গিজারে একজন চান করার পরে পরের জন নিজে চান করবে, তার জন্য জল গরম হতে অন্তত 30 মিনিট সময় লাগবে, কারণ এখানে ভোল্টেজ লো, আর তার সাথে জল খুব ঠান্ডা। জামা কাপড় রাখার জন্য ওখানে একটা কাবার্ড করা রয়েছে, নিচে লাগেজ রাখার জায়গা করা আছে, একটা জানলা আছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে তাওয়াং শহর, যেটা আপনাদের কালকে সকালবেলায় অবশ্যই দেখাবো। গরম জলে কেটলি দেওয়া আছে, চায়ের সরঞ্জাম, হ্যাঁ সেটাও আছে। এসে একটু শুয়েই পড়েছিলাম, কুন্তল ফোন করলো, ডিনার সার্ভ করা হয়ে গেছে, খেতে যাচ্ছে। খাওয়া শুরু করে দিয়েছি। আজকে রাতে আছে পোলাও, তার সাথে ডিম আলু কষা, আমি এটা দিয়ে খাচ্ছি। এর সাথে আছে গলদা চিংড়ির মালাইকারি। আমি আর সেটা নিলাম না, খাওয়াটা বড্ড হেভি হয়ে যাচ্ছে। সকালবেলায় বেরোনো, কালকেও 8টার সময় গাড়ি আসবে, তার মানে 7:30টায় ব্রেকফাস্ট করে যেতে হবে। পোলাও আর ডিম আলু কষা। এই আমি গলদা চিংড়ি খাচ্ছি না, কিন্তু আমাকে দেখিয়ে কুন্তল খাচ্ছে, কিন্তু আমি তো আর খেলাম না। আমাদের 9 রাত 10 দিনের অরুণাচল ভ্রমণের গৌহাটি থেকে গৌহাটি ট্যুর প্ল্যানটা সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রুট ম্যাপ। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা প্রথমে যাব গৌহাটি। গৌহাটিতে কামাখ্যা মন্দির দর্শন করে প্রথম রাত্রিবাস গৌহাটি। দ্বিতীয় দিন গৌহাটি থেকে আসাম অরুণাচল বর্ডারে ভালুকপং পৌঁছে সেখানেই রাত্রিবাস। তৃতীয় দিন ভালুকপং থেকে দিরাং পৌঁছে সেখানে রাত্রিবাস।
চতুর্থ দিন দিরাং সাইট সিং করে দিরাংয়েই রাত্রিবাস। পঞ্চম দিন দিরাং থেকে সেলা টানেল হয়ে তাওয়াং পৌঁছে সেখানে রাত্রিবাস। ষষ্ঠ দিনে তাওয়াং থেকে বুমলা পাস মাদুরি লেক দেখে তাওয়াংয়ে রাত্রিবাস। সপ্তম দিনে তাওয়াং লোকাল সাইট সিং করে তাওয়াংয়ে রাত্রিবাস। অষ্টম দিনে তাওয়াং থেকে সেলা পাস হয়ে বোমডিলা পৌঁছে সেখানে রাত্রিবাস। নবম দিনে বোমডিলা থেকে কাজিরাঙ্গা পৌঁছে সেখানে রাত্রিবাস। শেষ দিন সকালে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সাফারি করে গুয়াহাটি স্টেশনে পৌঁছে রাত 11:15 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে পরের দিন বিকেলে কলকাতায় ফেরা।